Question number 9. Two trains start at the same instant. One from Kolkata to Madhupur. তার মানে ছবি আঁকলে এরকম টাইপের হবে। ধরো কলকাতাটা স্টেশন আর একটা স্টেশন হচ্ছে মধুপুর। তো দুটো ট্রেন আছে, একটা কলকাতা থেকে মধুপুর যাচ্ছে and other from Madhupur to Kolkata. They start at the same time. If they arrive Madhupur and Kolkata respectively 1 hour and 4 hours after they pass each other. তাহলে কোন একটা জায়গায় তারা নিজেদের ক্রস করেছে, নিয়ে প্রথম ট্রেনটা they arrive Madhupur and Kolkata respectively 1 hour and 4 hours. তাহলে মধুপুর পৌঁছেছে 1 ঘন্টায় পরে আর 4 ঘন্টা পরে কলকাতা পৌঁছেছে। তারা ক্রস করার কি চেয়েছে? রেশিও অফ দ্য স্পিড অফ দ্য টু ট্রেনস। দুটো ট্রেনের স্পিডের রেশিও চেয়েছে। যদি আমার এই ট্রেনটার স্পিড S1 হয় আর এই ট্রেনটার স্পিড S2 হয়, তাহলে আমাকে স্পিড রেশিওটা চেয়েছে। এখানে এর একটা স্পেসিফিক ফর্মুলা আছে, এটা খুব মানে হট ফেভারিট কোশ্চেন আর কি। এই কোশ্চেন বহুবার পরীক্ষায় এসছে। এর একটা স্পেসিফিক ফর্মুলা আছে। ফর্মুলাটা এটা, S1:S2 মানে স্পিডের রেশিও, সেটা হচ্ছে তোমার √T2:√T1। আমাকে যে স্পিড রেশিওটা চেয়েছে S1:S2 সেটা হবে √T2। টাইমটা উল্টে যাবে। কেন টাইমটা উল্টাবে? তার কারণ স্পিড রেশিও এন্ড টাইম রেশিও বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা জানি যে স্পিড যদি বেড়ে যায় তাহলে টাইমটা কম লাগে, আর যদি স্পিড কমে যায় তাহলে টাইম আমার বেশি লাগে। তো স্পিড এন্ড টাইম বোথ আর ইনভার্সলি প্রপোর্শনাল। তো সেক্ষেত্রে এখানে উল্টে যাবে আর √টা হবে, এটা মাথায় রাখবে। এখানে T2 আছে, দেখো উল্টে যায় মানে কি, T2 4 হবে। তো √4 আর T1 এখানে হচ্ছে 1। √4 মানে 2 আর √1 হচ্ছে 1। সো দ্য আনসার ইজ অপশন এ, 2:1। তো স্পিড রেশিওটা কি হবে না, টাইমটাকে উল্টে দিয়ে তার রুট হবে, নিয়ে তার রেশিও হবে, তার সমান। এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। একদম এই টাইপেরই কোশ্চেন থাকে, একটু ডেটাগুলো চেঞ্জ করে দেয়। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম, ফর্মুলাটা মনে রাখবে। কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 10 দেখো, a man spends in 4 months what he earns in 3 months. তার মানে 3 মাসে যা আয় করে 4 মাসে ব্যয় করে। 3 মাসে যে টাকাটা ও আর্ন করছে সেটা ও খরচা করছে 4 মাসে। তার মানে ও 4 মাসে ইন 4 মান্থস ও সেভ করছে 1 মান্থ স্যালারি। ও 4 মাসে 1 মাসের স্যালারি সেভ করছে, সেভিংস করছে। কারণ 3 মাসে ও যা আর্ন করছে সেটা ও 4 মাস ধরে খরচা করছে। তাহলে 4 মাসে ও 1 মাসের স্যালারি সেভ করছে। তাহলে 4 মাসে যদি ও 1 মাসের স্যালারি সেভ করে তাহলে 1 মাসে কি হবে, 1/4। আর 1 বছর মানে 12 মাস, তাহলে ইন্টু 12, তার মানে 4×3=12। তার মানে 3 মাসের স্যালারি, 3 মান্থস স্যালারি
3 months স্যালারি ও সেভ করবে। তাহলে 1 বছরে ও যে টাকাটা সেভিংস করবে সেটা 3 মাসের স্যালারির সমান। কোশ্চেনে দেখো দিয়েছে হিজ অ্যানুয়াল সেভিং, মানে 1 বছরে তার সেভিংস হচ্ছে 45,000 টাকা, আমাকে মান্থলি ইনকাম চেয়েছে। তাহলে এই যে 45,000 টাকা যে ও সেভিংস করেছে বছরে, সেটা নিশ্চয়ই 3 মাসের স্যালারির সমান। তাহলে 3 মাসের 3 মান্থ স্যালারি হচ্ছে তোমার 45,000। তাহলে 1 মাসের স্যালারি কত হবে? 45,000 বাই 3, 3 15 45, তার মানে 15,000 টাকা। So his monthly income is 15,000 rupees. That is the answer. বোঝা গেল সবার? আসানসোল বোঝা গেছে? বাকি কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? একটা জিনিস আমরা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে WBCS এ কিন্তু খুব বেশি হাইফাই লেভেলের কোশ্চেন আসে না। তো আমরা ক্লাসে যে টাইপের কোশ্চেন করছি, এটা একদম যেহেতু কোশ্চেন পেপার থেকে নেওয়া, তো তোমাদের একটা আইডিয়া হওয়া উচিত যে কি টাইপের কোশ্চেন আসবে। তো এই ধরনের কোশ্চেন যদি আমরা বেসিক ম্যাথামেটিক্স ভালো করে করি, তাহলে দেখবে ওই পেপারটা থেকে অনেক নাম্বার বেশি তোলা যাবে। কারণ এই পেপারগুলো স্কোরিং, এখান থেকে আমাদের নাম্বার কিন্তু তুলে রাখতে হবে। এবং এটা কিন্তু একদম এরকম নয় যে আনপ্রেডিক্টেবল সাবজেক্ট। কারণ অন্যান্য সাবজেক্ট গুলো অনেক থাকে, যেখানে দেখবে তোমার জিকে যে পোর্শনটা, সেখানে অনেক কোশ্চেন এরকম থাকতে পারে যেগুলো তুমি হয়তো জানো না। কিন্তু এখানে কিন্তু এই সাবজেক্টটা, এই পেপারটা ম্যাথ রিজনিং, এটা কিন্তু আমাদের স্কোরিং পেপার। তো এখানে আমাদের যত বেশি সম্ভব আনসার করতে হবে, যাতে করে টোটাল মার্কসটা আমাদের বেশি হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো। Question number 11. A man purchased an article. He then sold the article with rupees 96 and made a profit. তার মানে 96 টাকাতে বিক্রি করে তার কিছু প্রফিট হয়েছে। If the percentage of profit is as much as the cost price, তার মানে যত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা কস্ট প্রাইসের সমান। কি চেয়েছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। Let the cost price of the article is X. আর সেলিং প্রাইস কত দিয়েছে? সেলিং প্রাইস 96। তাহলে পার্সেন্টেজ প্রফিট এর ফর্মুলা কি? পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100। কারণ প্রফিটের ক্ষেত্রে কি হয়? সেলিং প্রাইসটা বেশি। তাহলে পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইনটু 100। ভ্যালুগুলো পুট করো। সেলিং প্রাইস 96 মাইনাস কস্ট প্রাইস এক্স বাই কস্ট প্রাইস মানে এক্স ইনটু 100। This is the percentage profit that is equals to the cost price. তার মানে x, তার মানে percentage profit is equal to the cost price. Now just solve and find out the value of x. এই 100টা এখানে গুণ করো, তার মানে 9600 minus 100x, that is equals to x square. তাহলে x square এটা ওদিকে গেলে কি হবে? প্লাস 100x minus 9600, that is equals to 0. এবার এটা তোমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। প্লাস 160x মাইনাস 60x মাইনাস 9600 ইকুয়ালস টু 0। দেখো তোমার 160 ইন্টু 60 তোমার দেখো 9600 হয়।
আর 160x থেকে তোমার 60x বিয়োগ করলে 100x হয়, প্লাস 100x হবে, তাই না? তাহলে এখানে তুমি সলভ করি, এটা কি হবে? x কমন নিলে তোমার x প্লাস 160, আবার মাইনাস 60 কমন নিলে x প্লাস 160, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 160 ইন্টু হবে তোমার x মাইনাস 60, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এবার দুটো সংখ্যার গুণফল শূন্য, তার মানে প্রত্যেকে পৃথকভাবে শূন্য। সো x প্লাস 160 যদি শূন্য হয়, তার মানে x কত? মাইনাস হবে। তো মাইনাস তো হতে পারে না, x এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, x এর ভ্যালু। তার মানে x মাইনাস 60 শূন্য মানে x হচ্ছে 60। সো দ্য আনসার ইজ 60, কারণ x টা হচ্ছে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট ক্যান নট বি নেগেটিভ। সো দ্য আনসার ইজ অপশন এ, দ্য কস্ট প্রাইস ইজ 60 rupees, দ্যাট ইজ দ্য আনসার। দ্য আনসার বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? মালদা বোঝা গেছে? আসানসোল বোঝা গেছে তো? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 12. A man drew rupees 590 from a bank. ব্যাংক থেকে 590 টাকা তুলেছে। He got 5 rupees note and 10 rupee note. তার মানে 5 টাকার নোট পেয়েছে আর 10 টাকার নোট পেয়েছে। টোটাল নাম্বার অফ নোট ওয়াজ 70. নাম্বার অফ 10 rupee নোট ওয়াজ, টোটাল নাম্বার অফ নোট হচ্ছে 70, তার মধ্যে 5 টাকার নোট আছে আর 10 টাকার নোট আছে। তা আমাকে বলেছে যে তাহলে 10 টাকার নোট কটা আছে। এগুলো কি করে করতে হয় দেখো। টোটাল দেখো 5 টাকা 10 টাকার নোট আছে, তো এর মধ্যে দেখো 10 টাকার নোটের ভ্যালু বেশি। যার ভ্যালু বেশি ধরে নেবো সেটা সবকটা আছে। যে নোটের ভ্যালু বেশি বা যে কয়েনের ভ্যালু বেশি বা যার সংখ্যা বেশি ধরে নেবো সেটা সবকটা আছে। তাহলে এখানে দেখো 10 টাকার নোট সবকটা আছে, মানে এখানে টোটাল নাম্বার অফ নোট কত? টোটাল নাম্বার অফ নোট ওয়াজ 70। তাহলে 10 টাকার নোট 70টা আছে, মানে কি টোটাল আমার 700 টাকা হয়ে গেল। কিন্তু প্রশ্নে দেখো রয়েছে 590 টাকা। তাহলে আমি 110 টাকা এক্সট্রা পাচ্ছি। আমি 10 টাকার নোট আমি 70টা ধরে আমি তো 700 টাকা পেলাম, কিন্তু প্রশ্নে তো 590 টাকা আছে। তার মধ্যে 110 টাকা ডিফারেন্স হয়ে গেল। এই 110 টাকার ডিফারেন্স কেন হলো? কারণ আমি তো ধরেছি সবকটা আমার 10 টাকা, কিন্তু আসল প্রশ্নে কি সবকটা 10 টাকা আছে? কিছু 5 টাকা আছে। তার মানে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে 5 টাকার নোটের জন্য। তাহলে 110 টাকার মধ্যে 5 টাকার নোট করা থাকবে? জাস্ট 5 দিয়ে ভাগ করে দাও। মোট 110 টাকা, এটা 5 টাকার নোটের জন্য। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কি হবে? 110কে 5 দিয়ে ভাগ করে দাও, তার মানে 22টা। সো 22 নোটস আর অফ ₹5। তার মানে 5 টাকার নোট আছে 22টা। কি চেয়েছে কোশ্চেনে দেখো, 10 টাকার নোট কটা আছে। টোটাল নাম্বার অফ নোট কত? 70। তাহলে 10 রুপি নোট তাহলে কটা হবে? 70 মাইনাস 22,
70 minus 22, that is 48. Option C is the answer. তার মানে 10 টাকা নোটের সংখ্যা কত হবে না 48টা, এটাই আনসার, অপশন সি। যদি আমাকে 5 টাকা নোট চাইতো তাহলে আমার 22 হতো আনসার, 10 টাকা বলেছে বলে আনসার হবে 48। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিও অবশ্যই। হ্যাঁ, নেক্সট দেখো। Question number 13. Successive commissions of, commission means discount. Successive মানে পরপর। Successive commission of 10, 20%, 10% and 5% on an article is equivalent to the commission. তার মানে আমি যদি কোনটা জিনিসের উপর প্রথমে 20% ছাড় দিই, দেন 10% ছাড় দিই, দেন তারপর আবার 5% ছাড় দিই, তাহলে আমার টোটাল কত কমিশন হচ্ছে? ধরে নাও জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, লেট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে প্রথমে 20% ডিসকাউন্ট মানে কি? 100 20% মানে 20 টাকা, ডিসকাউন্ট মানে বিয়োগ করে দাও, তার মানে এখন দাম হলো 80 টাকা। দেন আমি আবার 10% ডিসকাউন্ট দেবো, তাহলে 80 10% মানে কত না 8 টাকা, ডিসকাউন্ট মানে বিয়োগ করে দাও, তাহলে এখন দাম হলো 72 টাকা। দেন আমি 5% ডিসকাউন্ট দেবো, কার? 72-এর। 72-এর 10% কত? 72-এর 10% 7.2, তাহলে 5% কি হবে? 7.2 by 2, তার মানে 3.60, বিয়োগ করে দাও, তাহলে 72 থেকে 3.6 বিয়োগ করলে ফাইনাল আমার প্রাইসটা আমি পাবো, এটা কত? That is 68.4. So this is the final price of the article. পরপর আমার 20%, 10% আর 5% ডিসকাউন্ট দেওয়ার পরে আমি প্রাইস পেলাম 68.4, 68 টাকা 40 পয়সা। তাহলে এবার আমার কি দিয়েছে? টোটালটা আমি ডিসকাউন্ট, এটা তো আমার ফাইনাল প্রাইস, দিস ইজ দ্য ফাইনাল প্রাইস। তাই ডিসকাউন্ট কত হলো? 100 মাইনাস 68 টাকা 40 পয়সা, তার মানে কত? 31.60, দ্যাট ইজ দ্য আনসার। এত পার্সেন্টেজ, this is the total discount percentage, 31.6. Option Bombay is the answer. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 14. A man worked for 4 days, a woman for 6 days, a boy for 5 days to finish a certain work. তার মানে কোনো একটা কাজ শেষ করার জন্য একজন লোক 4 দিন, একজন মহিলা 6 দিন এবং একটা ছেলে তোমার 5 দিন কাজ করেছে। They received altogether rupees 660, টোটাল 660 টাকা পেয়েছে as their wages. If their daily work in the proportion of 1/3 is to 1/4 is to 1/6, then the wages received by the boy. তাহলে ছেলেটা কত টাকা পাবে? মোট যদি 60 টাকা পেয়ে থাকে, এই 660 টাকা পেয়ে থাকে, তাহলে তার মধ্যে ছেলেটি কত টাকা পাবে? এবার দেখো লোকটা 4 দিন কাজ করেছে, তাদের দেখো ডেইলি ওয়ার্কটা হচ্ছে 1/3 is to 1/4 is to 1/6, তার মানে আমি যদি একদিনে 1/3 করি, যদি আমি লোকটির ক্ষেত্রে দেখি, ধরো লোকটি যদি হয় একদিনে করছে 1/3, সে কাজ করছে দেখো
লোকটি দেখো একদিনে করছে 1/3, সে কাজ করছে দেখো 4 দিন। লোকটি আমার কত অংশ কাজ করেছে? 4/3। ওম্যান যদি দেখি, ওম্যান তোমার করছে 6 দিন, পার ডে করছে তোমার 1/4 করে। তাহলে ওম্যান করেছে তোমার 6/4। আর বয়েজ এর ক্ষেত্রে ছেলেটি 5 দিন কাজ করেছে, প্রত্যেক দিন কাজ করেছে দেখো 1/6 করে, তার মানে 5/6। এটার যদি আমি রেশিও করি, সেটা কি হবে? 4/3:6/4 5/6। যদি আমি রেশিও করি, মনে রাখতে হবে ওয়েজেস এর ক্ষেত্রে, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস এর ক্ষেত্রে ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক ডান। ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক। তার মানে তুমি যদি বেশি কাজ করো তুমি বেশি স্যালারি পাবে, কম কাজ করলে কম স্যালারি পাবে। ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক ডান। তার মানে এই যে আমি ওয়ার্ক ডানের রেশিওটা পেলাম, এটাই আমার ওয়েজেস এর রেশিও হবে। এই রেশিওটা বার করো। 4, 3 আর 6 এলসিএম কত? এলসিএম হচ্ছে 60, এলসিএম 12। জাস্ট 12 দিয়ে গুণ করে দাও। কত হবে দেখো? 4 4 16, 4 3 12, মানে 6 3 18, 5 2 10। তো আমি এলসিএম দিয়ে দেখো মাল্টিপ্লাই করার পরে আমার রেশিওটা কি পেলাম? 16:18:10। দেখো 2 দিয়ে কাটছে, 8 2 16, 9 2 18, 5 2 10। তার মানে মেন ইস টু ওমেন ইস টু বয়েজ, the work done ratio is 8:9:5। কি চেয়েছে দেখো? the wages received by the boy, বয় কত? the wages received by the boy is 5 by টোটাল কত? 8 আর 9 17, 17 প্লাস 5 হচ্ছে 22 ইন্টু the total wages 660। so the wages of the boy is 150, 150। that is the answer, option দিল্লি। বোঝা গেছে সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? বলো কল্যাণী, শোনা যাচ্ছে না আওয়াজ? তোমার কথা শোনা যাচ্ছে না, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কোশ্চেনটা, ঠিক আছে? দেখে নাও। তো এখানে দেখো বলছে যে a man worked for 4 days, একজন দেখো লোক দেখো 4 দিন করেছে। a woman for 6 days, a boy for 5 days। তাহলে একজন লোক 4 দিন করেছে, একজন মহিলা 6 দিন, এবং একজন ছেলে 5 দিন কাজ করেছে। তাদের দেখো ওয়ার্ক ডান রেশিও দিয়ে দিয়েছে। তাহলে ওয়ার্ক পার ডে ওয়ার্ক ডানের সঙ্গে যদি আমি নাম্বার অফ ডেজ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডানটা পাবো। তাহলে দেখো আমি পার ডে সঙ্গে নাম্বার অফ ডে গুণ করলে আমি টোটাল ওয়ার্ক ডান গুলো পেয়ে গেলাম, মেন, ওমেন আর বয়েজ এর। এবার এই মেন, ওমেন, বয়েজ এর আমি ওয়ার্ক ডানের রেশিও বার করলাম। এই ওয়ার্ক ডান রেশিওটাই তো ওয়েজেস রেশিও হবে টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে, বিকজ টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে ওয়েজেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ওয়ার্ক ডান। তার মানে ওয়ার্ক ডান কম করলে কম টাকা পাবে, আর বেশি কাজ করলে বেশি টাকা পাবে। তাহলে আমার
ওয়েজেসের রেশিও এটাই হবে, মেন ওমেন আর বয়েজের কি পেলাম 8:9:5। তো বয়েজটা আমার দেখো এখানে 5 আছে, তাহলে 5 বাই টোটাল কত 9 17 5 22 ইন্টু দা টোটাল ওয়েজেস মানে 660। সলভ করে দেখো আমি ছেলেটার স্যালারি পেয়ে যাব, দ্যাট ইজ 150 রুপিস। অপশন দিল্লি। ঠিক আছে সবার? আসানসোল বোঝা গেছে? বাকি এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 15. In a mixture, ratio of first and second liquid is 2:3. In another mixture, the ratio of those liquid is 5:4. Ratio in which the two mixture be mixed so that the quantity of two liquids in the new mixture be equal. তার মানে এটা কি যে কোনো একটা লিকুইড ধরে করতে হবে। ধরো আমি ফার্স্ট লিকুইড ধরে করছি, আমি প্রথম লিকুইডটা ধরে আনসারটা করছি, কোশ্চেনটা সলভ করছি। তাহলে প্রথম লিকুইডে দেখো ফার্স্ট ইস টু সেকেন্ড কত 2:3। তাহলে ফার্স্ট লিকুইড কি হবে 2/5, কারণ প্রথমটা 2 বাই 2 + 3 মানে 5। আবার দ্বিতীয় সেকেন্ড মিক্সার অ্যানাদার মিক্সারে দেখো প্রথমটা কত দেখো 5:4, তাহলে সেকেন্ড পার্ট কি হবে 5/9। সেকেন্ড মিক্সচারে ফার্স্ট লিকুইডটা কত আছে 5/9, আর কম্বাইন্ড মিক্সচারে দেখো বোথ আর ইকুয়াল মানে হাফ হাফ। তার মানে কম্বাইন্ডে আমার ফার্স্ট লিকুইড আছে হাফ অংশ, জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করে দাও, এটা ফার্স্ট এটা সেকেন্ড। এবার কি করবো না জাস্ট ক্রস ওয়াইজ বিয়োগ করো, তাহলে 2/5 মাইনাস হাফ, 5 আর 2 এলসিএম কত 10। এটা হাফ থেকে বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। হ্যাঁ যাই হোক, তার মানে তোমার এখানে তোমার হচ্ছে 4 - 5 মানে 1। আমাকে সবসময় মডিউলাস ভ্যালু নিতে হবে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে না 1/10। হাফ থেকে 2/5 বিয়োগ করলে তোমার এটা অ্যাকচুয়ালি মাইনাস হবে, কিন্তু মড নেব, অলওয়েজ টেক দ্য পজিটিভ ভ্যালু। তাহলে 1/2 থেকে 2/5 বিয়োগ করলে আনসার হচ্ছে 1/10। আর এদিকে তোমার 5/9 থেকে যদি আমি হাফ বিয়োগ করি, এলসিএম হচ্ছে 18, 10 - 9 তার মানে 1, তার মানে 1/18। সো ফার্স্ট মিক্সচার ইজ টু সেকেন্ড মিক্সচার, the ratio is 1/18:1/10। এবার এখানে দেখো এটা ফ্র্যাকশনাল রেশিও আছে, যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে যাই কি হবে 18 আর 10 এলসিএম কত না 90, তো 90 দিয়ে গুণ করে দাও, 5 18 90, 10 9 90। সো দ্য আনসার ইজ 5:9। অপশন সি ইজ দ্য আনসার। তার মানে প্রথম মিক্সচার আর সেকেন্ড মিক্সচার যদি আমি 5:9 রেশিওতে মিক্স করি, তাহলে কম্বাইন্ড মিক্সচারে আমার রেশিও হবে হাফ হাফ মানে 1:1। বোঝা গেছে এটা সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট?